আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের তার নাম বনলতা। গল্পটি লিখেছেন অদিতি ঘোষ। কলেজ থেকে ফিরে বারান্দায় জুতো দুটো খুলে রাখতে গিয়ে থমকে দাঁড়ালো বনলতা। এক্সট্রা জুতো দুজোড়া দেখে বোঝা গেল দাদা বৌদির শুভাগমন ঘটেছে। ওরা যে আসবে আজ সে খবরটা জানা ছিল না, তাই একটু অবাক লাগলো। কিছুদিন আগে শ্বশুরবাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাট কিনেছে দাদা, ওখানেই থাকে ওরা। এ বাড়িতে ওদের পায়ের ধুলো পড়ে কদাচিৎ। ফাইবারে চেয়ার দুটোই পাশাপাশি বসে মায়ের সঙ্গে কথা বলছে ওরা। মায়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। বনলতার দিকে নজর যেতেই অপ্রস্তুত গলায় আলপনা বললেন, তুই এসে গেছিস? যা হাত মুখ ধুয়ে আয়, আমি চা বসাচ্ছি। বিজন আর বনলতার মধ্যে কোনোদিনই সাবলীল সম্পর্ক গড়ে ওঠেনি। বনলতা একটু বড় হওয়ার পর থেকেই 10 বছরের ছোট বোনের সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলে বিজন। বৌদি আসার পর সেটা আরও বেড়েছে। বিয়ের পর প্রথম 3 মাস এ বাড়িতেই ছিল বৌদি। সেই 3 মাসে একমাত্র ননদের সঙ্গে মোট কটা কথা হয়েছিল তার, সেটা হাতে গোনা যাবে। এখনও সেই একই পরিস্থিতি। নিজের গায়ের রং কালো বলে কোনো গাঢ় রঙের পোশাক পরে না বনলতা। ক্রিম কালারের একটা অর্ডিনারি হাউস কোট পরে চুলটায় আলতো চিরুনি ছোঁয়ালো। বৌদির মুখোমুখি হতে একদম ভালো লাগে না, তবু ওরা বাড়িতে এলে একবার সামনে যেতেই হয়। চৌকাঠে পা রাখার আগেই দাদার উষ্মা মিশ্রিত কণ্ঠস্বর কানে এলো, দোজো বড়ে তো কি হয়েছে? মেয়ের বিয়ে দিতে গেলে সবার আগে ভাবা উচিত আর্থিক সচ্ছলতার দিকটা। সে ব্যাপারে তো কোনো ঘাটতি নেই এদের। অত বড় ব্যবসা, গাড়ি বাড়ি কি নেই? জীবনে চলতে গেলে টাকাই সব। তাছাড়া নিজেদের অবস্থার কথাটাও তো ভাবতে হবে। বেশি টাকা খরচ করে মেয়ের বিয়ে দেওয়া সাধ্য তোমাদের নেই। তোমাদের শব্দটা কানে এসে লাগলো। দাদা যথেষ্ট হিসেবি, কথা বলার সময়ও হিসেবে ভুল হয় না। আমাদের বললে একটা দায়িত্ব থেকে যায়। মাধ্যমিকে ফেল করা ফর্সা গোলগাল চেহারার বৌদি ফোড়ন কাটল। তাতে আবার মেয়ের গায়ের রং কালো, পড়াশোনাতেই যায় একটু ভালো। সেটা নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা তো আর ধুয়ে ধুয়ে জল খাবে না। গ্ল্যামার চাই, গ্ল্যামার। ওই শুকনো চেহারা কেউ পছন্দ করে না। স্পেশাল দুটো কাপে চা ঢালতে ঢালতে আলপনা বললেন, সবই তো বুঝছি, কিন্তু তোর বাবা যে রাজি হচ্ছে না। দেখলি না, তুই ফোনে এইসব কথা বলায় মোবাইলটা আমার হাতে ধরিয়ে দিল। ওর সেই একই কথা, ভালো মন্দ কোনো পাত্রের সঙ্গেই এখন আমি মেয়ের বিয়ে দেব না। ও এখন পড়াশোনা করবে, সময় হলে সব হবে। বিয়ের বয়স নিশ্চয়ই পেরিয়ে যাচ্ছে না। ফোঁস করে উঠল বিজন, তবে আর কি, মেয়েকে বিদ্যাবতী করো, কিন্তু বোনের দায়িত্ব নিইনি বলে পরে যেন আমাদের দোষী করো না, কারণ সুযোগ তো জীবনে বারবার আসে না। দাদা বৌদির হঠাৎ আগমনের কারণটা স্পষ্ট, তবে এরই মধ্যে বনলতার মনটা খুশিতে ভরে গেল বাবার মতবাদ শুনে। আর সবাই যাই বলুক, বাবা তার এই কালো মেয়েকে একটু বেশি প্রায়োরিটি দেন। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবেন না। হাসি হাসি মুখে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো বনলতা। দাদা বৌদির পাদস্পর্শ করে উঠে দাঁড়ালো, ভালো আছো তোমরা? বৌদি লাবণীর দায়সারা উত্তর, ওই চলছে। দুটো বিস্কুট সমেত চায়ের কাপটা বনলতার দিকে এগিয়ে দিলেন আলপনা। বনলতা বলল, আবার বিস্কুট কেন? এখনই তো মুড়ি খাবো। ওর হাতের মধ্যে বিস্কুট দুটো জোর করে পুড়ে দিলেন আলপনা। খা দেখি, দুটো বিস্কুট খেয়ে দিব্যি মুড়ি খাওয়া যায়। বিস্কুটে কামড় দিয়ে বৌদির দিকে তাকালো বনলতা। সুন্দরী না হলেও বেশ চটকদার চেহারা লাবণীর। ছোট করে কাটা স্টেপ কাট চুলটা সরু হেয়ার ব্যান্ড দিয়ে আটকানো। নীল শিফন শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। কানে ছোটদের চুড়ির মাপের ইয়াররিং। গলায় সরু চেনের মধ্যে ঢাউস লকেট। ঠোঁটে চড়া লিপস্টিক। ম্যানিকিউর করা নখ সমৃদ্ধ অনামিকায় বেশ সুন্দর একটা জড়োয়ার আংটি। সব মিলিয়ে রীতিমতো আধুনিকা। অবশ্যই এসবে মানায়ও বৌদিকে। স্বামী আর বাবা দুজনেই পুলিশ, স্যালারির থেকে উপরি রোজগার বেশি, তাই পারফিউমটা বিদেশি না হলে মন ভরে না। কথাটা কানে গেলে পুলিশ স্কুলে রোষ হওয়াটাই স্বাভাবিক, কারণ একাংশের জন্য সবাই ঘুষখোর তকমা গায়ে আঁটবে কেন?
তবে এখানে যে দুজনের কথা বলা হচ্ছে তাদের কার্যকলাপের কথা অনেকের মতো বনলতাও জানে। সে যাই হোক, তা নিয়ে বনলতার কোনো মাথা ব্যথা নেই। হালকা মিষ্টি সুবাসে ঘর মম করছে। প্রাণ ভরে ঘ্রাণ নিল ও। মনে মনে বলল, এ পাওয়াটাই বা কম কি। 2-3টে চুমুক দিয়ে চায়ের কাপ টেবিলে নামিয়ে রাখল লাবণী। চা পাতাটা তেমন দামি নয়, ভালো না লাগারই কথা। বউয়ের দেখা দেখি বিজনও অর্ধেক চা সমেত কাপটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। জোর করা সাহস নেই, তাই অনুনয়ের সুরে আলপনা বললেন, আর একটু বসবি না? তোর বাবা মনে হয় এক্ষুনি চলে আসবে। হাত ঘড়ির দিকে তাকালো বিজন। না, আর বসা যাবে না। বাবার ছুটি হয় 4টের সময়। তারপরও এতক্ষণ কি করে কে জানে। মনে মনে হাসলো বনলতা। বাবার কি কারণে এত দেরি হয় তা জানে না বুঝি দাদা। প্রাইভেট ফার্মে তেমন মাইনে পায় না বাবা, তাই প্রয়োজন মেটাতে ওভারটাইম করতে হয়। এই অতিরিক্ত উপার্জনের থেকেই 1.5 লক্ষ টাকা ও চাকরির জন্য বাবা যে দিয়েছিলেন, এই 4 বছরেই বেমালুম ভুলে গেছে দাদা। জুতোর ফিতে বেঁধে উঠে দাঁড়ালো বিজন। আমি আমার মত জানিয়ে গেলাম, তুমি একবার বাবাকে বলে দেখো, তারপর বাবা যা ভালো বুঝবে তাই করবে। সিলভার কালারে সুদৃশ্য জুতোগুলো পায়ে গলাতে গলাতে বনলতার দিকে আপাঙ্গ দৃষ্টি বুলিয়ে ঠোঁট বেঁকে হাসল লাবণী। চললাম গো বনলতা সেন। বনলতা টাইটেলটা আদপে সেন নয়, ওরা দত্ত। তা সত্ত্বেও বনলতা সেন বলে ডাকে অনেকেই। অবশ্যই আদর করে নয়, শুধু মজা বা ব্যঙ্গ। বৌদিও অন্যের দেখা দেখে এই নামে ডাকতে শুরু করেছে। জীবনানন্দ দাশের কোনো কাব্যগ্রন্থ বৌদি যে জীবনে ছুঁয়ে দেখেনি সে বিষয়ে বনলতার কোনো সংশয় নেই। বনলতা সেন জীবনানন্দের বিখ্যাত কবিতা সেটাও হয়তো বৌদি জানে না। শুধু এটা জানে যে তার কালো ননদটিকে যারা এ নামে ডাকে নিশ্চয়ই বিদ্রূপ করেই ডাকে। অতএব তাদের সুরে সুর মেলানো যেতেই পারে। দাদা কখনো এতে আপত্তি জানায়নি, বরং মৌন থেকে বৌদিকে বলার সুযোগ করে দেয়। অবশ্য এটুকু খাতির বৌদির প্রাপ্য। প্রথমত, শ্বশুরমশাই দাদার ওপরওয়ালা। দ্বিতীয়ত, নিজের চাকরি পাওয়ার ব্যাপারে তার অবদানের কথা দাদা কখনো বিস্মৃত হয় না। তাই শ্বশুরমশাই তথা বসের মেয়ে এই সম্মানটুকু অবশ্যই দাবি করতে পারে। নাম নিয়ে এই বিড়ম্বনা শুরু হয়েছে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই। এ যুগের দৃষ্টিতে আনস্মার্ট শ্যামলা মেয়েটাকে দেখে যখন রীতিমতো স্মার্ট ছেলেরা বনলতা সেন কবিতার থেকে 2-1 লাইন আওড়ায় কিংবা টেবিল বাজিয়ে গেয়ে ওঠে, নাম রেখেছি বনলতা যখন দেখেছি, তখন হাসির রোল তুলে তামাশাটা এনজয় করে অনেকেই। ছেলেদের দোষ দিয়ে অবশ্য লাভ নেই। শুরুটা করেছিল বনলতা সহপাঠিনীরা। মেয়েরাই মেয়েদের শত্রু, কথাটা শুনে এসেছে এতদিন। সেটা যে কত বড় সত্যি তা এখন বুঝতে পারে। কিছুটা দায় বনলতার নিজেরও। বেশ কিছু অভিজাত পরিবারের মেয়ে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ার সুযোগ না পেয়ে পাস কোর্সে বিএসসি পড়েছে, অথচ সেখানে বনলতার মতো নিতান্তই সাধারণ একটা মেয়ে চান্স পেয়েছে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ার। গাত্রদাহটা এতেই। ওদের উস্কানিতেই ছেলেরা নাম নিয়ে উপহাস করে। তবে 3-4 মাস হলো এসব কমেছে অনেকটা। ফার্স্ট ইয়ারের রেজাল্ট আউট হওয়ার পর প্রফেসরদের যেমন নজর কেড়েছে বনলতা, তেমনি শুধুমাত্র অনার্সের স্টুডেন্টদের সঙ্গে ক্লাস করার সুযোগ পেয়ে তামাশার হাত থেকে কিছুটা নিস্তার পেয়েছে। ঘরে গিয়ে ব্যাগ থেকে বই বার করতে করতে RS স্যারের কথা মনে পড়ে গেল। উনি বই দুটো দিয়েছেন আজ। এই স্যারকেই কদিন আগে পর্যন্ত দেখলে ভয় করত বনলতার। 7 আগের কথা, সিঁড়ি দিয়ে মন্দিরার সঙ্গে উঠছিল। সিঁড়ির মাথায় জটলা দেখে দাঁড়িয়ে পড়েছিল ওরা। পরিমল নামে চোয়ারে মার্কা ছেলেটা আস্ফলন করছিল। তা বলে যখন তখন পিটিয়ে দেবে, আবার যাকে তাকে নয়, সন্দীপকে। সাহসটা ভাব। গলা মেলালো বরুণ। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে জিএস কিছু কেন বলছে না। সন্দীপ তো জিএসের 1 নম্বর চেলা। ওরই যদি এই দশা হয় তাহলে আমাদের ইউনিয়ন করে কী লাভ। 3rd ইয়ারে তাপস বলল, জিএস তো কোন ছাড়, আমাদের যুবনেতার কাছে গিয়েও কোনো লাভ হবে না। RSের ভাই কে জানিস? সে নাকি কোনো এক মন্ত্রীর সচিব। আমাদের মতো চুনোপুটির জন্য নেতারা ওদের সঙ্গে ঝামেলা করবে না কখনো। বরুণ বলল,
তবে হ্যাঁ, আরএসের বডিখানা দেখেছো? সলমন খানের মতো। চুলগুলো সব পেকে গেছে, তাও কি স্টেডি। রোজ মনে হয় মুগুর ভাঁজে। ক্লাসে এসে দীপনের কাছে মূল ঘটনাটা শুনেছিল। আরএস মানে কেমিস্ট্রির হেড অব দ্য ডিপার্টমেন্ট ঋদ্ধিমান স্যার কলেজে ঢুকছিলেন। সেই সময় সন্দীপর দলবল নিয়ে ফার্স্ট ইয়ারের মেয়েদের হেনস্থা করছিল। স্যার সন্দীপকে মাঠে ফেলে বেধড়ক পিটিয়েছে। 5 মিনিট পর আরএস ক্লাসে ঢুকেছিলেন। চেয়ারে বসেই বলেছিলেন, শোনো, তোমাদের কাছে প্রত্যেকটি ক্লাস সমান ইম্পর্টেন্ট। কোনো ক্লাস অফ দেবে না, মনে থাকবে? সবাই সমস্যারে উত্তর দিয়েছিল, ইয়েস স্যার। পরের প্রশ্নটা শুনে চমকে উঠেছিল বনলতা। হুইজ বনলতা দত্ত? মুখে কিছু না বলে উঠে দাঁড়িয়েছিল বনলতা। আরএস বলেছিলেন, তুমি তো ফার্স্ট ইয়ারে হাইয়েস্ট মার্কস পেয়েছো, খুব ভালো রেজাল্ট হয়েছে। নেক্সট দুটো ইয়ারেও এই পার্সেন্টেজটা ধরে রাখার চেষ্টা করবে। বনলতা ভয়ে ভয়ে ঘাড় কাত করেছিল, ইয়েস স্যার। বনলতাকে বলতে হয়নি, স্যার ওর প্রয়োজনের কথা ভেবে নিজেই কেমিস্ট্রির বই দুটো এনে দিয়েছেন ওকে। দেওয়াল ঘড়ির দিকে তাকালো বনলতা। 6:30 বেজে গেছে, অথচ বাবা এখনও বাড়ি ফিরে এলো না। মাকে কিছু বলে গেছে কি না জানার জন্য বাবার ঘরে ঢুকলো। ঘরে বারান্দায় কোথাও নেই মা, মনে হয় বাথরুমে। বিছানার চাদরটা কেমন কুঁচকে রয়েছে। আজকে হয়তো ঝাড়ার সময় পায়নি মা। চাদরটা তুলে ঝাড়ার জন্য বালিশ দুটো সরাতেই একটা ভাঁজ করা খবরের কাগজ বেরিয়ে এলো। অবাক হলো বনলতা, কাগজটা এলো কোথা থেকে? এ বাড়িতে কাগজ নেওয়া বন্ধ হয়েছে অনেক দিন আগে। রবিবারে একটা নেওয়া হতো, টিভি কেনার পর সেটাও বন্ধ। কাগজটা হাতে তুলে নিতেই চোখে পড়ল পাত্রী চাই বিজ্ঞাপনের মধ্যে মোটা করে লাল কালির আন্ডারলাইন করা অংশটা। পাত্র পশ্চিমবঙ্গীয় কায়স্থ, বয়স 42, 5 ফুট 7, ডিভোর্সি, কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নিজস্ব বাড়ি গাড়ি, গৃহকর্ম নিপুণা পাত্রী চাই, সত্তর বিবাহ। বনলতার আর বুঝতে অসুবিধা হলো না, এই দাদার পছন্দের সুপাত্র। তার মানে কাগজটা দাদাই এনেছে। মায়ের পায়ের শব্দ পেয়ে কাগজটা যথাস্থানে রেখে জানালার পাশে এসে দাঁড়ালো বনলতা। গায়ের জল আঁচলে মুছতে মুছতে ঘরে ঢুকলেন আলপনা। কী রে, খিদে পেয়েছে তো? তুই না হয় খেয়ে নে। না, বাবা এলে একসঙ্গেই খাবো। কিন্তু বাবার আজ এত দেরি হচ্ছে কেন? তোমাকে কি কিছু? দরজায় টোটোর হর্ন শুনে ছুটে বেরিয়ে এলো বনলতা। টোটো থেকে বাবাকে ধরে নামাচ্ছেন বাবারই 2 সহকর্মী। ওদের কাছে জানা গেল কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বাবা। সুজিতবাবু বললেন, ডাক্তার দেখানো হয়েছে, এখন ভালো আছে, তবে রেস্ট নিতে হবে। অফিস থেকে 5 দিনের ছুটি দিয়েছে বিমলবাবুকে। ওভারটাইম না করার উপদেশ দিয়ে চলে গেলেন ওরা। রোজই সন্ধ্যাবেলা মা বাবার সঙ্গে বসে মুড়ি খেতে খেতে গল্প করে বনলতা। মুড়িটা মাখে বনলতা। মেয়ের হাতের মুড়ি মাখা না হলে বিমলের খেয়ে শান্তি হয় না। এক মুঠো মুড়ি মুখে পুড়ে বিমল বললেন, দারুণ মেখেছিস। বনলতা গম্ভীর হলো, ও তো তুমি রোজই বলো, কিন্তু আমার হাতের মুড়ি মাখা বেশি দিন যদি খেতে চাও তাহলে আমার কথা শুনে চলতে হবে। তাই কথাটা কি শুনি আগে? এবার থেকে ওভারটাইম করা পুরোপুরি বন্ধ। আলপনা বললেন, একদম ঠিক কথা বলেছে বনলতা। বিমল হাসলেন, এই বুড়ো ছেলের সাহস আছে মায়ের আদেশ অমান্য করার? বনলতা হেসে বলল, গুড বয়। মাসখানেক হলো কলেজ থেকে ফিরে রোজই বাবাকে দেখতে পায় বনলতা। বিমল ঠিক সময়েই বাড়ি ফেরেন, বরং প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ওরই প্রায় দেরি হয়ে যায়। আজও দেরি করে বাড়ি ফিরে দেখলো দাদা এসেছে। বনলতা ঢুকতেই বিজন ডাকলো ওকে। সম্বোধনটা শুনে অবাক না হয়ে পারল না। বোন? এ ডাক শেষ কবে শুনেছি মনে নেই। বনলতা সামনে দাঁড়াতেই কোনো রকম ভূমিকা না করে বিজন বলল, বাবার শরীরের কি কন্ডিশন সেটা তো দেখছিস, তার উপর আছে তোকে নিয়ে দুশ্চিন্তা। তাই সব দিক ভেবে আমি তোর বিয়ে ঠিক করছি। এ মাসেই বিয়ে দিতে চাই ছেলেপক্ষ। আমাদের কোনো খরচাপত্র হবে না, ওরাই সব কিছু অ্যারেঞ্জ করবে। বাবার কথা ভেবে তুই নিশ্চয়ই এই বিয়েতে অমত করবি না? অবশ্যই এতে তোরও ভালো হবে। পড়াশোনা করে যদি চাকরিও পেয়ে যাস
তাতে আর ক টাকা রোজগার করবি, আর এই বিয়ে হলে টাকার গদিতে শুয়ে থাকবি। বিমল বিরক্ত গলায় বললেন, ওর চিন্তাটা ওকেই করতে দে, তুই কেন এত জোর করছিস? কেন করছি তা আজ যদি বুঝতে না চাও পরে পস্তাবে। বনলতা নিজের ঘরে চলে এসেছে প্রাণ খুলে কাঁদার জন্য, নিজের মনের সঙ্গে বোঝাপড়া করার জন্য। তবে কি দাদা যেটা বলছে সেটাই ঠিক? ওর জন্য চিন্তা করে বাবা কি বেশি অসুস্থ হয়ে পড়বে? পড়াশোনা করার ইচ্ছা ওর প্রবল, কিন্তু সকলের সব ইচ্ছা তো ওর পূরণ হয় না। বাবাকে চিন্তামুক্ত করতে বিয়েটা ওর করে নেওয়াই উচিত। আর এক মুহূর্ত দেরি না করে নিজের ডিসিশনটা জানিয়ে দিল, আমি রাজি, তোমরা বিয়ের ব্যবস্থা করো। হাঁ হাঁ করে উঠলেন বিমল। রাজি মানে? তুই রাজি হলেও আমি রাজি নই। তুই তো পাত্র সম্বন্ধে কিছুই জানিস না। বনলতা ছোট্ট করে উত্তর দিল, বিজ্ঞাপনটা পড়েছি আমি। ফুলের গেট, সুসজ্জিত বিবাহ মণ্ডপ আর যথেষ্ট আলোকসজ্জা বাড়িটার ভোল পাল্টে দিয়েছে। দধিমঙ্গল, নান্দিমুখ, গায়ে হলুদ সব চুকে গেছে। গায়ে হলুদের তত্ত্ব দেখে তাক লেগে গেছে সকলের। তত্ত্বে শুধু দামি দামি শাড়ি আসেনি, বনলতার জন্য 30 ভরির উপর সোনার গহনাও এসেছে। দীর্ঘশ্বাস ফেলেছে আর মনে মনে হেসেছে বনলতা। ওহ, টাকা কি জিনিস! সত্যি দুনিয়া টাকার বশ। ভাবলে অবাক লাগছে, বাবা নিজেই বলেছিলেন যে এই বিয়েতে তার মত নেই, অথচ সেই মানুষই এই বিয়ে নিয়ে কম লাফালাফি করছেন না। মায়ের মুখের হাসিও উপচে পড়ছে। যাক, নিজের কষ্ট যতই হোক, ওদের অন্তত খুশি করতে পেরেছে বনলতা। কোনো বান্ধবীকে নিমন্ত্রণ করেনি বনলতা। অবশ্য বিয়ের খবরটা পেয়ে গেছে ওরা। পরপর 2 দিন কলেজে না যাওয়ায় মন্দিরা, ঈশিতা, দীপন খোঁজ নিতে এসেছিল। ওদের থমথমে মুখ দেখে বুঝতে অসুবিধা হয়নি বনলতার যে সব খবরই মায়ের কাছ থেকে পেয়ে গেছে ওরা। চলে যাবার সময় দীপন বলে গিয়েছিল, আরএস তোর খোঁজ নিতে বলেছিলেন, কাল সত্যিটা জানাবো স্যারকে। বনলতা সেদিন নিরুত্তর ছিল। সেদিনের পর থেকে গত 8 দিনে আর কেউ আসেনি। একটা ব্যাপারে অবাক লাগছে বনলতার, 2 মামা, মামিমারা, এমনকি অন্যান্য আত্মীয়রাও সকাল থেকেই এসে গেছে, অথচ প্রধান উদ্যোক্তা যে সেই দাদা ও বৌদির কোনো পাত্তা নেই। তবে কি ওরা পাত্রপক্ষের হয়ে বরযাত্রী হিসেবে আসবে? পাত্র হয়তো দাদার ওপরওয়ালা রিলেটিভ। সন্ধ্যা 7টায় বৌদি এলো বিউটি পার্লার থেকে সেজে। কিন্তু এটা কি করে সম্ভব হলো? কেমিস্ট্রি অনার্সের 2nd ইয়ারের পুরো 15 জনের গ্রুপটা একসঙ্গে ঢুকছে। কে ইনভাইট করলো ওদের? বাবা। কিন্তু কেন? কত বড় লোকের বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে সেটা দেখাতে? এই কদিনে কি করে এতটা বদলে গেল বাবা? মন্দিরা সামনে এসে দাঁড়ালো। কেমন চমকে দিলাম! ভেবেছিলি আমাদের ফাঁকি দিয়ে বিয়েটা সেরে ফেলবি। পুরো দলটা হেসে উঠল ওর কথায়। বনলতা হাসতে পারল না। ওর মনের মধ্যে ঝড় বইছে। আশ্চর্য সব মানুষের চরিত্র। ওর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে জেনে এত খুশি এরা। তবে কি যাদেরও শুভাকাঙ্ক্ষী ভাবত তারাই মনে মনে ওকে প্রতিপক্ষ ভাবত? সব চেনা মানুষগুলোকে আজ ভীষণ অচেনা লাগছে বনলতার। বর এসেছে, বর এসেছে, রব তুলে ছুটছিল সবাই। সবার আগে বর দেখে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো মামাতো ভাই রকি। জানো তো দিদি, ইয়া বড় বড় 3টে গাড়ি, আর 2টো মন্ত্রীদের মতো গাড়ি এসেছে, আর পুলিশের গাড়ি এসেছে অনেকগুলো। বিজন দাদা পুলিশের পোশাক পরে আছে। কথাটা শুনে অবাক লাগলো বনলতার। মন্ত্রীদের গাড়ি কেন আসবে? এক মুখ হেসে ননদের সামনে দাঁড়ালো লাবণী। পাথর চাপা কপাল বটে তোমার। বর নামেও ঋত্বিক, ফিগারটাও ঋত্বিকের মতো। তবে তোমাকেও আজ বেশ লাগছে বনলতা। অনেক দিন পর বৌদি শুধু ওর নাম ধরে ডাকলো। অভিমানে নিজের বিয়ের কার্ডটাও ছুঁয়ে দেখেনি বনলতা। বৌদির মুখেই শুনল বরের নাম ঋত্বিক। বনলতা চেয়েছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে। সেটাই যখন হলো না, তখন কার সঙ্গে বিয়ে হচ্ছে তা নিয়ে মাথা ব্যথা নেই ওর। শ্বশুর শাশুড়ি আসছেন, তাই সামনে ভিড় করে থাকা মানুষজন সরে দাঁড়িয়েছে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না বনলতা।
ওর সামনে দাঁড়িয়ে আরএস মিটিমিটি হাসছেন। ছেলের বউ করে নিয়ে যাচ্ছি তোকে, তবে আমার ছেলে ব্যবসাদার নয়, ডাক্তার। ওর বয়স 42 নয় 28। শাশুড়ি, খুড়শ্বশুর, খুড়শাশুড়ি সবাই আশীর্বাদ করলেন হীরের গহনা দিয়ে। শ্বশুর শুধু ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে বলে উঠলেন, আমার স্ত্রী এসডিও, ভাই আইপিএস, ছেলে ডাক্তার, ভাইজি হবু ডাক্তার। ফ্যামিলিতে আমার প্রফেশনের কেউ নেই। আমার দলে তোকে চাই। তুই যেদিন প্রফেসর হিসেবে জয়েন করবি, আমার উপহারটা সেদিন পাবি। বনলতা এতক্ষণে ঘোরের মধ্যে ছিল। প্রণাম করে উঠে দাঁড়িয়ে বনলতা বলল, পড়াটা চালিয়ে যেতে পারলেই আমি খুশি স্যার। বিমল বললেন, তোর বাবা তোর বিয়েতে কেন রাজি হয়েছে এবার বুঝতে পারছিস? চোখে জল নিয়ে বাবাকে জড়িয়ে ধরল বনলতা। ফুলশয্যার দিনই কলেজে এসেছে বনলতা। প্রফেসর ঋদ্ধিমান সেনের গাড়ি থেকে নেমেছে। ডাক্তার ঋত্বিক সেনের স্ত্রী বনলতা সেন। সারা কলেজে গুঞ্জন উঠেছে। করিডর দিয়ে শ্বশুরের সঙ্গে হেঁটে চলেছে বনলতা। শত শত কৌতূহলী চোখ তাকিয়ে দেখছে সেই দৃশ্য। কোনো মেকি পদবী নয়, বনলতা যে আজ সত্যিই বনলতা সেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।